ध्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुश्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। उपनिषद मानेই হলো ব্রহ্মবিদ্যা। প্রতিটি উপনিষদ ব্রহ্মবিদ্যা যা ব্রহ্ম সম্বন্ধে আমাদের যতটুকু ভাষা দিয়ে প্রকাশ করা যায় ততটুকুই আমাদের কাছে উপস্থাপন করেন। বেদ উপনিষদ আমরা একসঙ্গে এটিকে ব্রহ্মবিদ্যা বলি। তার মধ্যে উপনিষদই হলো প্রধান, যেখানে জ্ঞানীর কথা বলা হয়েছে। এখন এই উপনিষদগুলো সংখ্যায় অনেক, কিন্তু অনেক সংখ্যায় হলেও এগুলির লক্ষ্য, উদ্দেশ্য বা প্রতিপাদ্য বিষয় সবই কিন্তু মোটামুটি একরকম। এখন মনে প্রশ্ন উঠতেই পারে, তাহলে যদি সব একই রকম হয় তাহলে আমরা এত উপনিষদই বা পড়ার প্রয়োজন কি? প্রয়োজন এই জন্য যে এই উপনিষদগুলো একই বিষয়ের কথা বললেও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে উপস্থাপন করেন। সেই কারণের জন্য উপনিষদ বা ব্রহ্মবিদ্যা এত সূক্ষ্ম একটি বিষয়, তাই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেখানে পৌঁছানোর চেষ্টা করা হয়। যদি এই বিষয়টি এরকম হতো, ধরুন কোনো একটা বিষয় যা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, এইরকম একটি বিষয়কে বোঝানোর জন্য এত শাস্ত্রের প্রয়োজন হতো না। কিরকম? ধরুন এক্সাম্পল দিয়ে যদি বোঝা যায়, ধরুন একটি গাভী সামনে রয়েছে, যদি বলা হয় দেখুন গাভীটা দেখুন, সকলেই আমরা দেখব। যদি আমাদের চোখের কোনো সমস্যা না থাকে সকলেই আমরা গাভীটা দেখতে পাবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে ব্রহ্ম সম্বন্ধে এত কথা বলা হচ্ছে তবু আমরা ঠিক ধারণা করতে পারছি না, বা উপনিষদ যতদূর ভাষা দিয়ে বলা যায় ততদূর বলবার চেষ্টা করেছেন, তবুও যেন আমাদের কাছে অস্পষ্ট বলে মনে হচ্ছে। এর কারণ এটিকে ঠিক এইভাবে এটাকে উপস্থাপন করা যায় না। মানে যদি আমরা আরো সহজ করে বলি যে যদি ভগবান থাকেন তাহলে তাকে আমরা কেন দেখাতে পারি না? দেখাতে পারি না এই জন্য যে ভগবান কোনো একটি বিষয় নয়। এখন এই বিষয় নয় কথাটার আবার একটু অর্থ আছে। বিষয় নয় মানে কি? যে কোনো জিনিস আমরা জানছি, এই জগতের যত কিছু আমরা বিষয়কে জানি তাকে আমরা বিষয় করে জানি। বিষয় করে মানে যাকে আমরা দেখছি, শুনছি, এইগুলোকে বলা হয় বিষয়। আমরা যদি বোর্ডের দিকে তাকাই দেখবেন সেখানে রূপ, রস, গন্ধ, স্পর্শ এরকম আমরা করে দিয়েছি। তাহলে এই রূপ, রস যা আমরা বিষয়গুলো, মানে শব্দাদি যে বিষয়গুলো, এই বিষয় এইগুলি হচ্ছে বিষয়। তাহলে হতে পারে কি, আমরা চোখ দিয়ে কোনো একটা দৃশ্য দেখছি অথবা কান দিয়ে শুনছি। হ্যাঁ, তাহলে আমাদের ইন্দ্রিয় রয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই গেল ইন্দ্রিয়, আর তার সঙ্গে যে যে বিষয়গুলো তাকেই বলা হবে তার বিষয়।
তাহলে এই বিষয় ছাড়া কিন্তু আর আপনার জানার কোনো রাস্তা নেই। তাহলে আপনি হয় চোখ দিয়ে দেখতে পারবেন, কান দিয়ে শুনতে পারবেন, শোনার বিষয়ের মধ্যে অনেক কিছু থাকতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু যা হোক সেটা শব্দই হবে। আর চোখ দিয়ে আপনি যাই দেখুন না কেন সেটা দৃশ্য হবে। একদমই ঠিক এইরকম ভাবে এই যে পাঁচটি বিষয় বা পাঁচটি ইন্দ্রিয়, এর অতিরিক্ত কিছু নেই। যখনই এর অতিরিক্ত কোনো বিষয়ের কথা হবে তখন আমরা এই ইন্দ্রিয় দিয়ে তা বুঝতে পারবো না। ঠিক সেই রকমই ব্যাপারটা ঘটেছে, এবং সেই কারণের জন্য দেখবেন মানুষের কাছে সন্দেহ হয় যে ঈশ্বর আছে কি নেই। এইখানেই সন্দেহটা হয়। যেমন ধরুন, যদি আমাদের কাছে, আমরা সবাই এখানে বসে আছি, ধরুন একজন মানুষের কানের মানে তার শ্রবণ শক্তিটা নেই। এখন যদি এখানে শব্দ অনেক রকম হলেও তার কাছে মনে হবে তোমরা কেন কথা বলছো না, চুপ করে বসে আছো কেন, এটা মনে হবে কিনা? কারণ আমরা যতই শব্দ করি তার কাছে সেটা অনুভব হচ্ছে না। তাহলে পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে শব্দ এখানে হচ্ছে কিন্তু তথাপি তিনি শুনতে পাচ্ছেন না। তাহলে কি দেখালো? তার কাছে মনে হবে যে পৃথিবীতে আর যাই থাক, শব্দ বলে কিছু নেই। হবে কি না? ঠিক সেরকম ভাবে ভালো করে এই জিনিসগুলো সূক্ষ্ম, কিন্তু একটু একটু মাথা দিলে পরে কিন্তু ঠিক ঢোকা যাবে। তাহলে দেখুন, যদি এইখানে অনেক কিছু ঘটলেও আমি 5 রকম ছাড়া 6 রকম কিছু বুঝবো না, কি কোনো কোনো সন্দেহ আছে? দেখুন, এটা সিম্পল ব্যাপার। তার মানে আমার কাছে যে যে ইন্দ্রিয় রয়েছে এর বাইরে তাকে আমি কোনোভাবেই ধরতে পারবো না। সেই কারণের জন্যে ঈশ্বর নিয়ে এখানেই একটা বিরাট প্রশ্ন তৈরি হবে যে তাহলে ঈশ্বরকে কি আমরা এরকম করে দেখাতে পারি না? বলছে না, তোমরা এরকম করে ঈশ্বরকে দেখাতে পারবে না। বলছে কেন পারবো না? প্রশ্ন আসবে। সেখানেই দেখবেন এই উপনিষদ এই বিশ্লেষণগুলোকে ভীষণ ডিপে গিয়ে, গভীরে গিয়ে এগুলোকে দেখিয়েছেন। এই জন্যই এই কেনোপনিষদের একটা বিশেষত্ব এখানে। বলছে না, কে নিয়ে এসিতাম, ওখান থেকেই শুরু করেছে একদম, যে কেন পারবো না, কেন, ওয়াই? ভগবান যদি থাকেন তো তাকে আমরা দেখতে পাবো না, এটা কি করে হয়? সেই জন্যে এই যে অ্যানালিসিসটা শুরু করেছেন। দেখুন আমাদের মধ্যে কি রয়েছে তাহলে? স্থূল শরীরটা, তারপরে মন, বুদ্ধি। এই যে স্থূল শরীর, মন, বুদ্ধি, এগুলোকে আমরা যে অনুভব করছি, তো এগুলোর ভেতরে এটা কোনোটাই সেই কনসিয়াসনেস নয়। এটা আমরা বিবেক চূড়ামণি থেকেও পড়েছি। এখানেও সেই জিনিসটিকে অন্যভাবে হলেও বলা হচ্ছে। কি বলা হচ্ছে? যে যে জিনিসটিকে তুমি দেখছো, যে জিনিসটিকে তুমি শুনছো, যে জিনিসটিকে তুমি অনুভব করছো, ত্বক দিয়ে স্পর্শ অনুভব করছো, এর কোনোটাই তুমি হতে পারো না। এখন আমি কথাটা বহুবার বলেছি, আবারও ভবিষ্যতে বহুবার বলতে হবে, কিন্তু এই জিনিসটি মাথার মধ্যে একদম ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে ঢুকে নিতে হবে। কি না, যা আমরা দেখি তাকে বলা হবে দৃশ্য। হয়েছে? দৃশ্য মানে অবজেক্ট, মানে কান যেটা আমি শুনছি এটাও কানের অবজেক্ট। তার মানে দেখুন, এই যে দুটো জিনিস বলা হলো, ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়, এ দুটো মানে কিরকম জানেন? এরা হচ্ছে ধরুন যমজ ভাইয়ের মতো। যমজ ভাই মানে যদি দেখতে পায় যে আরেকটা ভাই, দেখবে একবারে ছুটে গিয়ে জড়িয়ে ধরবে, ব্যাপারটা ওই রকম। মানে কান যদি শব্দ পায়, ও যে ও যমজ ভাই, ওটা ওদের সঙ্গে সঙ্গে ওকে জড়িয়ে নিয়ে আসবে। আবার নাক যদি কোনো ঘ্রাণ পায়, কি ঘ্রাণ সেটা বড় কথা নয়, ও ঘ্রাণ মানেই তার যমজ ভাই, ও ছুটে যাবে, ওকে জড়িয়ে ধরবে। বুঝতে পারছেন পয়েন্টটা? দেখুন, তার মানে এই যে আপনার ইন্দ্রিয়গুলো কাজ করছে না, ও সবসময় ওই জিনিসগুলোকে নিয়ে আসছে। এবারে আমরা ইন্দ্রিয় আর এই যে বাইরের যে যন্ত্রটি, এটার মধ্যে একটু তফাৎ করে দিয়েছি, এটা সকলেই মোটামুটি আজকাল বুঝে গিয়েছি। আমরা আসলে ইন্দ্রিয় বলতে বলি যেটা, সেটা হচ্ছে শ্রবণ ক্ষমতা, সেটা হচ্ছে দেখার ক্ষমতা। সেই জায়গাটাকে আমরা বলছি মানে ইন্দ্রিয়। আর এইগুলোকে আমরা বলি গোলক বা যন্ত্র, ইনস্ট্রুমেন্ট।
সো ইনস্ট্রুমেন্টটা কি করে, ফাংশন করে, এটা স্থূল জগতের তৈরি। এখানে ওই অবজেক্টটা এসে পড়ছে, তার ছবিটা, সেইটা গিয়ে আমার ব্রেনে যাচ্ছে, ওখানে ওই যে সূক্ষ্ম শরীরের অংশভূত যে ইন্দ্রিয় ওইটা রয়েছে বলেই এটাকে বোঝা যাচ্ছে। দেখুন খুব কমপ্লিকেটেড জিনিসগুলো কিন্তু ভেরি সিম্পল অলসো। ব্রেনটা কিন্তু এটাকে দেখছে না, ভালো করে বুঝুন। ব্রেন আমরা ভাবি না যে সব গিয়ে ব্রেনে, ব্রেনে নয়, ওটা মাইন্ড, দ্যাট ইজ সূক্ষ্ম শরীর। সো থ্রু ব্রেন ইট ইজ ফাংশনিং, বাট নট দ্যাট ব্রেন এর জন্য কাজ করছে তা না। তাহলে কি হচ্ছে, যখনই আমি কোনো একটা জিনিসকে দেখছি, ওটা এখানে এসে রেটিনায় পড়ছে, ওটা গিয়ে হাজির হচ্ছে, তখনই মনের কাছে কি রয়েছে, চিত্ত, মন, বুদ্ধি, অহংকার, চিত্তের থেকে যে জিনিসটি রয়েছে সেটাকে দেখে উদ্ভাসিত করে দেয় হয়েছে। এই প্রসেসটা আমরা আগেও জানি, এটা বলাও হয়েছে। এখানে যে প্রশ্নটি তুলেছে তা হলো, বেশ তোমার কথা মানলাম, বাইরের বস্তু এটা নিয়ে এলো, স্থূল শরীরের অংশভূত এই চোখ, সেখান থেকে গিয়ে ইন্দ্রিয়, সব বুঝে নিলাম। এইখানে বলছেন যে এই যে মন, মন কি করে তাহলে দেখুন। তাহলে আপনি যখনই কোনো একটি দৃশ্যকে দেখছেন বা কোনো একটি জিনিসকে শুনছেন, তখন কি হয়, আপনার ইন্দ্রিয় বস্তুর সঙ্গে সংযোগের এই যে লিঙ্কটা করে, তবেই আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এইটাই বলছেন যে তাহলে কোন জিনিসটি দেখতে হবে, কোনটা দেখতে হবে না, এইটাকে ডিটারমিন করে কি নে শীতম প্রেসিতং মনঃ। হ্যাঁ, কে এই জিনিসটি ফাংশন করছে। আবার একটা অন্য স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখুন, আমি এই কথাগুলো বহুবার রিপিট করেছি, ভবিষ্যতে রিপিট করতেও হবে, বিরক্ত হবেন না, কারণ এই কথাগুলো ইজ ভেরি ভেরি সাটল। আমাদের ব্রেনগুলো এমনভাবে তৈরি যে জিনিসগুলোকে অত সহজে গ্রাস করতে পারে না। সেই জন্যে এখানে যে একটা সূক্ষ্ম তফাৎ রয়েছে, এটাকে ধরার জন্য এই কথাগুলো আমাদের বারবার শুনতে শুনতে যদি খানিকটা ধারণা করা যায়, তাহলে যখনই আমরা কোনো একটা বস্তুকে দেখছি, তখন সেই জিনিসটি গিয়ে মনের উপর যে তার একটা অভিঘাত তৈরি করছে। এবারে নিশ্চয়ই দেখুন, বস্তুটা আমরা বললাম, তার মানে যে ইন্দ্রিয় এবং যে বস্তু আমরা লিখে দিয়েছি, চক্ষু, কর্ণ, নাসিকা এবং তার যে বস্তুগুলো, এই দুটোই কিন্তু একই উপাদানে তৈরি। দেখুন একই উপাদানে, বোর্ডে লেখা আছে না, অগ্নি, হ্যাঁ, আকাশ ইত্যাদি। এই যে পর পর দেখুন, তাহলে চোখে কি আছে, অগ্নিতত্ত্ব, তাহলে অগ্নিতত্ত্ব এখানেও আছে, দৃশ্যতেও অগ্নিতত্ত্ব রয়েছে। তাহলে যেটা চোখ দিয়ে, এই যে চোখ মানে ইন্দ্রিয়, যেটা দর্শন ইন্দ্রিয় এবং যা দর্শন বস্তু, এই দুজনে যমজ ভাই বলছিলাম এই জন্যে যে একই উপাদানে তৈরি ওরা। দেখুন, তাহলে একই উপাদানে তৈরি বলে ওটাই, কিন্তু কিন্তু এখানে যদি আপনি শব্দ না করে এখানে যদি ফুলটাকে নাড়েন, এ বুঝবে না কিন্তু। হ্যাঁ, বলছে না তুমি দেখো ভালো জিনিসটা, বলছে না না আমি কিছু বুঝছি, দেখুন কিছুই বুঝতে পারবে না। ও ফুলটা নাড়লে যদি শব্দ হয় সেটা বুঝতে পারবে, কারণ ও শব্দ ছাড়া অন্য কিছু বোঝে না, কারণ শব্দের সঙ্গে ওর একটা যোগ আছে। কান আর শব্দ, এই দুজন যমজ ভাই, তাহলে যমজ ভাই ওখানে যাবে, এর সঙ্গে ও ও বলছে না 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 তুমি এসো না, আমি পারবো না কিছু, চলো চলো দূরে সরিয়ে দেবে, তাই না? তাহলে এই যে জিনিসটা ওদের একই উপাদান দিয়ে তৈরি। এইবারে দেখুন, তাহলে এই যে উপাদান দিয়ে তৈরি জিনিসটি একই জিনিসকে আকর্ষণ করছে, মানে চোখ দৃশ্য দেখছে, কান শুনছে, কে এটা করছে? কারণ বোথ আর ইনার্ট, দুটোই জড় জিনিস কিন্তু সূক্ষ্ম জিনিস। তাহলে দেখুন, যে উপাদান দিয়ে ফুল তৈরি হয়েছে, সেই উপাদানটাই মানে যেটা দৃশ্য বলছি, ওই দৃশ্য অংশেরই সূক্ষ্মভূত জিনিস দিয়ে তৈরি হয়েছে আপনার দর্শন ইন্দ্রিয়। দর্শন ইন্দ্রিয়, দর্শন ইন্দ্রিয় ও জড় বস্তু, কিন্তু সূক্ষ্ম বস্তু এর সূক্ষ্মভূত অবস্থা, ওখানে সাত্ত্বিক গুণ, সাত্ত্বিক সূক্ষ্মভূত অবস্থা দিয়ে তৈরি হয়েছে ওইটা। ফলে এই দুটোর মধ্যে সিমিলারিটি রয়েছে। কিন্তু এখানে প্রশ্নটা যেটা তোলা হয়েছে যে তাহলে
এই যে ইনার্ট জিনিসটা ইনার্ট জিনিসের প্রতি আকর্ষিত হচ্ছে, মানে ওই জিনিসটাকে শুনছে বা বুঝছে, এই টোটাল প্রক্রিয়াটার ভেতরে একটা নিশ্চয়ই চেতন কিছু থাকতে হবে। সেই প্রশ্নটা এখানে তুলেছেন। হ্যাঁ, আত্মা উত্তর, আত্মা উত্তর ঠিকই, কিন্তু কিভাবে সেটা আসছে সেটাই দেখতে হবে। আপনি তাকে আত্মা বলে বলছেন, কেউ তাকে ভগবান বলে বলতে পারেন বা অন্য কিছু বলতে পারেন, কিন্তু এখানে উপনিষদ প্রশ্নটা তুলে দিচ্ছেন যে হোয়াই দিস থিংস ইজ হ্যাপেনিং, কেন এটা হচ্ছে তুমি নিজে খুঁজে বার করো। তাকে তুমি আত্মা বলো চাই না বলো, কিচ্ছু এসে যায় না। সূর্যই, সূর্যকে আমি যদি অংশুমান বলি, অন্য কিছু বলি, যা কিছু বলি, তাতে সূর্য বলে আমার কিছুই হচ্ছে না, তুমি যা খুশি বলতে পারো। বোঝা গেল? ঠিক সেই রকম আপনি সেই কনসিয়াসনেসকে আমরা বলছি কনসিয়াসনেস, হ্যাঁ, কেউ বলছে চৈতন্য, কেউ আত্মা, ব্রহ্ম, যা খুশি বলো, কিন্তু সেই জিনিসটি কি সেইটি এখানে বলেছেন যে কি করে এটা হচ্ছে। আপনার থট প্রসেসটা এইখানে কাজ করে। আপনি যখনই দেখুন থট বলছি, থটটা কোত্থেকে আসছে? থট মানে আপনার কালেকশন অফ থট ইজ কল্ড মাইন্ড। তাহলে যখনই আপনি থটটা অবজার্ভ করছেন, দ্যাট ইজ অলসো অবজেক্ট, নট সাবজেক্ট। ভালো করে বুঝুন, যা কিছু এই জগতে আপনি দেখছেন, শুনছেন, বুঝছেন, অনুভব করছেন, এভরিথিং ইজ কল্ড বিষয়, অবজেক্ট, নট সাবজেক্ট। সাবজেক্ট ইজ ওয়ান, অবজেক্টস আর মোর। এই কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। অ্যান্ড সাবজেক্ট কে? তাহলে সাবজেক্ট হচ্ছে only one, and that is called Brahman, and that is called Atman. You are the subject. আপনি হচ্ছেন সাবজেক্ট, আর যা কিছু জগতে সবই কিন্তু অবজেক্ট, সবই অবজেক্ট। আর সেই কারণের জন্যই আপনি কখনো অবজেক্ট হতে পারেন না। যখনই দেখুন কত অ্যাঙ্গেল থেকে জিনিসগুলোকে বোঝানো হচ্ছে, আমরা সেটা পড়বো, তার আগে একটু ইন্টারাকশন করছি গ্রাউন্ডটা তৈরির জন্য, মাইন্ডটা তৈরির জন্য। যে যখনই কতগুলো অ্যাসেম্বল জিনিস নিয়ে একটা কিছু তৈরি করা হয়, তখনই ডেফিনেটলি জানবেন ওটা থেকে যার জন্য এটা তৈরি হচ্ছে এন্টায়ারলি ডিফারেন্ট। একটা গাড়ি তৈরি হচ্ছে, ভাবুন, তার যন্ত্রটা এক জায়গায় তৈরি হচ্ছে, তার বডিটা এক জায়গায় তৈরি হয়েছে, কত কিছু তৈরি হচ্ছে, দিয়ে এক জায়গায় অ্যাসেম্বলড হয়েছে। কিন্তু এই অ্যাসেম্বলড যে হয়েছে এক জায়গায়, কোনো জিনিসটি কিন্তু মানে এর জন্যে মানে রেসপন্সিবল, গাড়িটা কে ব্যবহার করবে, এদের কেউ ব্যবহার করবে না। তাহলে যেগুলো নিয়ে তৈরি হয়েছে, যার জন্যে তৈরি হয়েছে, তিনি কিন্তু আলাদা। এবারে বুঝুন কত অ্যাঙ্গেল থেকে বোঝানো হচ্ছে যে আপনার হিউম্যান বডিটা যে কাজ করছে, এখানে 4-5টা চাদর গায়ে দিয়ে বসে আছেন, ঠান্ডার জন্য না, সবসময় বসে আছে। তো এই যে 5টা চাদর গায়ে দিয়ে আছেন, তো এত অ্যাসেম্বল, তো এটা পুরোটা তো একটা অ্যাসেম্বল জিনিস না। সো এই অ্যাসেম্বল জিনিসের মধ্যে ডেফিনেটলি একটা সেন্সিয়েন্ট কিছু আছে, চৈতন্য কিছু আছে, সেটা যেই নাম আপনি দিন না কেন, এবং সেটার জন্যই তো এটা হচ্ছে, এটার জন্যই তো এটা হচ্ছে। বাড়িটা দেখুন যতই ভ্যালুয়েবল হোক, তার মধ্যে একজন বাস করলে তবেই ওটা আলোকিত হয়ে উঠবে, ঝকমক হয়ে উঠবে, তা নাহলে কোনো মানে আছে? বলুন, বুঝুন, এটা বিরাট হয়েছে, সো হোয়াট, নাথিং, কোনো আলো নেই, কেউ ব্যবহার করে না, তাহলে ওটা কি ভ্যালু আছে? ঠিক সেই রকম ভাবে এই মাংসপিণ্ডটাই মাংসপিণ্ডই, কিন্তু এর ভেতরে সেই একটা চেতন জিনিস আছে বলেই এই জিনিসটা আর মাংসপিণ্ড নেই, তাই না? দেখুন, তাহলে দেখুন, যখন একটা বডি, যাকে আমরা ডেড বডি বলি, আর একটা যাকে আমরা সুস্থ শরীর বলছি, তফাৎটা কি? কিছুই নেই। ওখানে কি তার চোখটা মৃত্যুর সঙ্গে সঙ্গে চোখটা উঠে চলে গেল, নাকটা খুলে চলে গেল? এরকম তো হচ্ছে না, তো কোথাও দেখেছিলেন? আমি তো দেখি ডেড বডি আছে, আস্তে আস্তে তার নাকটা চলে গেল নাকের জায়গায়, চোখটা চলে, কিছুই হচ্ছে না। সো এভরিথিং, আমি দেখুন লোকটা যেন ঘুমিয়ে আছে, বোধহয় এই জেগে উঠবে, উই এক্সপেক্ট সো, নো? ওয়াই? তার মানে দেখুন, তার স্থূল শরীরটা একই রকম থাকা সত্ত্বেও কিছু একটা মিসিং,
তাহলে কি এমন একটা জিনিস ছিল যেটা দৃশ্যমান নয়, দেখা যাচ্ছে না, কিন্তু ওই জিনিসটা না থাকলে পরে এটা ফাংশনই করে না, কিন্তু তার অঙ্গহানি হয়নি, সে শরীরটা যেমন আছে সুন্দর শুয়ে আছে, একেবারে যেমন রোজ তিনি মানুষটা ঘুমিয়ে থাকেন মনে হচ্ছে একই রকম সুন্দর সুস্থ, তাই না? তাহলে এখানেই তো আমাদের প্রশ্নটা আসবে, কিছু একটা তো আছে, তাই না? নাহলে এটা কি হচ্ছে? এই জিনিসটা তাহলে দেখুন আরো কত সূক্ষ্ম স্তরে যাচ্ছে। আপনি বলবেন যে না প্রাণটা বেরিয়ে গেল, তাহলে প্রাণটাকে আপনার আত্মা বলে মনে হবে, বলছে নো, প্রাণটা আত্মা নয়। তাহলে প্রাণটাকে কে চালাচ্ছে এটা দেখতে হবে। সৌ প্রাণস্য প্রাণ, চক্ষুশ্চক্ষু, তাহলে তিনি চোখেরও চোখ, প্রাণেরও প্রাণ, তার মানে তিনি না থাকলে প্রাণটা কাজ করে না, প্রাণের কাজ করবার জন্য তিনি, তার মানে দেখুন প্রাণ ইন্ডিপেন্ডেন্ট নয়, প্রাণও একটার উপর নির্ভর করে আছে। তাহলে এই যে স্থূল শরীরটা আমরা দেখতে পাচ্ছি এটা বাস্তবিক একটা কিছুর উপর নির্ভরশীল, তা নাহলে কোনো ফানি নেই। ঠিক যেরকম করে দেখুন, আর যদি এক্সাম্পল দিই, স্থূল এক্সাম্পল, ধরুন এই মোবাইল ফোন বা ল্যাপটপ বা যে কোনো কম্পিউটার, সেটা আপনি কি দেখছেন? আপনি যাদের দেখছেন সেটা হচ্ছে ফিজিক্যাল পার্ট। এই ফিজিক্যাল পার্টটা যদি এর সঙ্গে কোনো সফটওয়্যার না রান করানো হয় এটা চলবে? চলবে না। তাহলে বাট সফটওয়্যার ইজ নট ভিজিবল, আপনি সফটওয়্যারটাকে এরকম করে দেখতে পাচ্ছেন না, কিন্তু তার ফাংশনটা দেখতে পারেন, কিন্তু ওটা দেখতে পারেন না। দেখুন এইভাবে এটাকে বোঝানো হচ্ছে। দেখুন অগ্নি সমস্ত কিছুকে প্রকাশিত করে, বাট অগ্নি নিজেকে প্রকাশ করতে পারে না, ইভেন অগ্নি নিজেকে ধ্বংস করতে পারে না। অগ্নিকে বলুন, অগ্নি তুমি এখন ডিসঅ্যাপিয়ার হও, হ্যাঁ আমি আছি, আমার প্রকাশ যখন আছে আমি সর্বত্রই আছে, হাউ ক্যান আই ডিসঅ্যাপিয়ার? দেখুন বোঝা যাচ্ছে না? ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটাকে যদি আপনি একবার মাথার মধ্যে ধরতে পারেন, মানে ইন্টারেস্ট আর ইন্টারেস্ট ওয়ান্ডারফুল। তার মানে এটা বুঝে রাখুন, আপনার শরীর মন এই যে চলছে এর পেছনে এমন একটা সূক্ষ্ম জিনিস কাজ করছে, তার জন্য জিনিসটা টোটালি ব্লিঙ্ক করছে। তার মানে আপনি যে চেতন অনুভব করছেন, যে প্রাণের স্পন্দন আমি অনুভব করছি অমুক তমুক, এটাও কিন্তু ওটার উপর নির্ভর করে আছে। ওইখানে আপনাকে পৌঁছতে হবে, এখানে নয়। প্রশ্ন আসবে যে ওয়াই, আমি এত কষ্ট করে করে এই কাণ্ড বিচার টিচার করে ওখানে কেন যাব এই জন্যে একমাত্র ওই বস্তুটিরই, যাকে আপনি ব্রহ্ম বলুন, চৈতন্য বলুন, ভগবান বলুন, সহজ কথায় যাই বলুন, একমাত্র ওরই অস্তিত্ব আছে। তার অস্তিত্বটা কারোর উপর নির্ভর না করে আছে, এবং তিনি জ্ঞান স্বরূপ এবং আনন্দ স্বরূপ। এই যে জিনিসগুলো একমাত্র ওই জিনিসটির আছে। এবারে বলবেন ভাই আমাদেরও তো ওরকম আছে, আছে, কিন্তু এইটা হচ্ছে বরোড, ধার করা, এই কথাগুলো বারবার বলেছে। তাহলে ওইটা ওখানে রয়েছে বলে আপনি এটা অনুভব করছেন, কিন্তু ওইটা না থাকলে হবে না। আপনার তাহলে প্রশ্ন কি বা কি করতে হবে আমাদের? আপনি মানে যে ওই কনসিয়াসনেস, নট দিস বডি মাইন্ড ইন্টেলেক্ট, এইটাই শুধু আমাকে জানতে হবে, আর কিচ্ছু করতে হবে না। দেখুন সিম্পল ওয়ে, আপনাকে শুধু এটাই জানতে হবে, ইউ আর পিওর কনসিয়াসনেস। আমরা আগের দিন বলেছিলাম সি প্লাস বি প্লাস এম প্লাস আই, বলেছিলাম না? বডি মাইন্ড ইন্টেলেক্ট প্লাস সি। তো এই যে সির সঙ্গে যুক্ত হয়ে অহংকার তৈরি হচ্ছে, আই 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 তৈরি হচ্ছে। এই আইটা যখন বি এম আই মানে বডি মাইন্ড ইন্টেলেক্টের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তখনই সে আমি আমি হচ্ছে। আর ওইটা যখন বাদ দিয়ে এই সির সঙ্গে কানেক্ট হয়ে যাবে, ব্যাস টোটাল গেমটা শেষ হবে এখানে। তার মানে দেখুন একটা এত সুন্দর জিনিস এখানে রয়েছে, যে টোটাল যা এই জগৎ যা কিছু মানে ভার মুক্ত মুখ সব এক মুহূর্তে চলে যেতে পারে। কোন মুহূর্তে? যে মুহূর্তে আপনি বুঝে যাবেন ইউ আর কনসিয়াসনেস, দ্যাটস অল। ওই কারণ ওই জিনিসটা তো ফলস ছিল। তাহলে এই যে বডি মাইন্ড ইন্টেলেক্ট যে জিনিসটা, এটা যখন থেকে আপনার ভেতরে এসেছে তখনই দেখুন জিনিসটা, না থাকলে আর কিছুই নেই। যখন দেখুন, তাহলে আপনি প্রথমে
তখন ঘুম থেকে জেগে উঠছেন, কি অনুভব করছেন? আমি জেগে উঠলাম, ভালো। জেগে ওঠার আগেও একটা অনুভব আছে, সেটা হচ্ছে অস্তিত্বের অনুভব। অস্তিত্বের অনুভবের পরে আপনি দেখছেন এই অন্য কিছু, এই এই বস্তু ওই বস্তু দেখছেন। এই বস্তু দেখার আগে আপনি নিজের ভেতরটা জেগে উঠছে, তাহলে এইটা হচ্ছে অস্তিত্বের অনুভব। যে অস্তিত্বের অনুভবটাই হচ্ছে বেসিক, ওটাকে ধরুন সি। তারপরে আপনার বডি, মাইন্ড, ইন্টেলেক্ট এবং দৃশ্য জগৎ দেখতে পাচ্ছেন। তাহলে যখনই আপনি বডিলি ভাবে জেগে উঠছেন, মেন্টালি ইন্টেলেকচুয়ালি জেগে উঠছেন, তখনই আপনি আউটার ওয়ার্ল্ডটা ফিল করছেন। তার আগেও রয়েছে কনসিয়াসনেস বা অস্তিত্ব। এই যে অস্তিত্ব, যেটা সমস্ত কিছুকে সরিয়ে আপনার ভেতরে রয়েছে, এইটাকে যদি আপনি জানতে পারেন, মানে ওটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমি, ওটাই অ্যাকচুয়ালি আমি। এইটা না করে আমরা ওই বডি, মাইন্ড, ইন্টেলেক্টের সঙ্গে যুক্ত হয়েই এই জগতের কানেক্টিভিটিটা তৈরি হচ্ছে। তখনই আপনি কারোর দিদি, কারোর পিসি, কারোর মা, কারোর ইত্যাদি তৈরি হয়েছে। দেখুন, তাহলে এই টোটাল যে জিনিস, এটাকেই তো আমরা জগৎ বলছি। তাহলে এই যে রিলেটিভ ওয়ার্ল্ডে যা কিছু আপনি অনুভব করছেন, এক মুহূর্তে ওটা ভেঙে যাবে যখনই আপনি বুঝে যাবেন ইউ আর সি, জাস্ট অল, জাস্ট দ্যাটস অল। যখনই আপনি দেখবেন এই সিটা আপনি এটা বুঝে যাচ্ছেন, তাহলে অহংকারটা টোটালি ব্রেক হচ্ছে, মানে আমি নেসটা চলে যাচ্ছে, আই নেসটা চলে যাচ্ছে। যখনই, তাহলে আমি চলে গেলে কি আমারটাও চলে যাবে? আমি চলে যাবে মানে আমার থাকবে, তাই? দেখুন, তাহলে এই যে টোটাল জগৎটাকে বলে না, এই জন্য এটাকে রিলেটিভ জগৎ বলে। আমি থাকলে আমার আছে, আমি নেই তো আমার নেই, আর আমার নেই মানেই যা আছে সেটা যা থাকে তাই থাকে। দ্যাটস অল, দ্যাট ইজ কল্ড পিওর কনসিয়াসনেস। এই বিচারগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ভেতরে ভেতরে গিয়ে এটা এখানে আলোচনা হচ্ছে। কেনোপনিষদ এই অ্যাঙ্গেল থেকে জিনিসগুলোকে নিয়ে আসে। আপনি বলবেন, আচ্ছা উপনিষদ পড়ে তো মাথাটা আমার খারাপ হয়ে গেল, ওখানে বলছিল ভগবান প্রেমময়, মুক্তময়। যেটাকে আপনি কনসিয়াসনেস বলছেন, ভক্তি তো ওটাকেই প্রেমময় বলে। আপনি মানে গুলিয়ে ফেলবেন না, বা ভাববেন না আরে বাবা এ পড়ে আমার ভক্তির হানি হবে। না, ভক্তির হানি হবে না, আপনার ভক্তিটা প্রবলই হবে যদি এটাই আপনি বোঝেন যে আমার অস্তিত্বর নামই ভগবান। আমার অস্তিত্ব, আমি যে অনুভব করছি আমি আছি, আরে তারপরে তো আমি মানুষ, তারপরে তো আমি পুরুষ অথবা মহিলা, তারপরে তো আমি কারোর বাবা, কারোর মা, যা কিছু। তাহলে এই যে আমি আছি, আমার অস্তিত্বটা, ওটাই তো ভগবান। অস্তিত্ব না হলে তো হবে না। তো তো ওটাই তো ঈশ্বর। আপনি বলছেন না না না, ওটা আমি মানি না, আমি আমার আছি। নো, ইনডিপেন্ডেন্ট এটা নেই। অনেকগুলো বাল্ব জ্বলছে, কিন্তু ওখানে দেখুন সরু একটা তার দিয়ে কানেক্ট করা আছে, কিন্তু এখানে যে একটু রিমোট দিয়ে ওটা বন্ধ করে দিল, সব বাল্ব অফ। আর ওই বাল্বটা যদি ভাবতে থাকে যে না আমি নিজে জ্বলছি, নিজে জ্বলছি, এই হচ্ছে আহং বৃত্তি। সো এই জায়গাটাই হচ্ছে আমাদের ধরতে হবে। কারণ আমরা ভাবছি না, আরে কি ব্যাপার, আমি তো জ্বলতে পারি। ইয়েস, জ্বলতে পারো, তুমি সমস্ত কিছুই করতে পারো, ইউ আর টোটালি ফ্রি। কিন্তু নো, নট টোটালি ফ্রি। এই কানেক্টর রয়েছে এখানে। তার মানে তুমি যেটাকে আমি আমি অনুভব করছো, নিজের ব্যক্তিত্ব বলে অনুভব করছো, ইন্ডিভিজুয়ালিটি বলে অনুভব করছো, এই ইন্ডিভিজুয়ালিটিটাও এর উপর নির্ভরশীল। সেই জন্যে এই সমগ্র সৃষ্টিটা ওইটার উপর নির্ভরশীল হয়ে আছে। ইন্ডিপেন্ডেন্টলি কিছুই চলছে না। Nobody is free, only God alone is free. হ্যাঁ, ভগবানই একমাত্র মুক্ত, তিনি একমাত্র, বাকি সব যুক্ত। চলুন তাহলে এখন আমরা কাউন্ট তৈরি হয়েছে মনে হয়, 3 নম্বরটা যাই। মন্ত্র 3 দেখুন কি বলা হচ্ছে, ন তত্র চক্ষুর গচ্ছতি, ন বাক গচ্ছতি, নো মনঃ, ন বিদ্মো ন বিজানীম, যথৈতৎ অনুশিষ্যাৎ। আরো 2টো লাইন রয়েছে, আমরা এই পর্যন্ত একটু একটু করে পড়ি, নাহলে এই জিনিসটা বোঝা যাবে না। ন তত্র চক্ষুর গচ্ছতি, তাহলে তত্র মানে কি? আচ্ছা, আগে বলে দেওয়া হলো, তাহলে শরীর, মন, বুদ্ধি,
তার পেছনে এমন একটা কি রয়েছে যার ফলে এটা চলে ইত্যাদি তো বলা হয়েছে। তারপরে দ্বিতীয় উত্তরটা দিয়ে দিয়েছেন, দ্বিতীয় উত্তর মানে দ্বিতীয় মন্ত্রে শ্রোত্রস্য শ্রোত্রং বলেছেন, তার মানে যে শ্রবণ ক্রিয়াটি চলছে তার পেছনে তিনি আছেন, এটা চলছে। বেশ, এইবারে যে কথাটি বলছেন ন তত্র চক্ষুর গচ্ছতি, তাহলে সেখানে চোখ পৌঁছতে পারে না। চক্ষু মানে চক্ষুর ইন্দ্রিয়, ন গচ্ছতি গমন করে না, তার মানে এই চোখ ব্রহ্মকে প্রকাশ করতে পারে না। এখন প্রশ্ন হবে কেন পারে না, তাই না? চোখ সমস্ত কিছুকে দেখতে পাচ্ছে, তাহলে ব্রহ্মকে কেন দেখতে পাবে না? ব্রহ্মকে কেন দেখতে পাবে না? এর উত্তর আমরা অনেকবার দিয়েছি অন্য প্রসঙ্গে, এর উত্তর দেবেন এখানে, কিন্তু এখানে প্রশ্ন তুলে দিচ্ছেন। ন তত্র চক্ষুর গচ্ছতি, চক্ষু ওটাকে জানতে পারে না। কিরকম আমরা আগে বলেছি, একটা টর্চ লাইট মনে মনে ভাবুন, তার ভেতরে ব্যাটারি রয়েছে ভাবুন, সামনে বাল্ব রয়েছে, বাল্বটা জ্বলছে। এবারে বাল্বটা জ্বললে আপনি টর্চটা দিয়ে কি দেখছেন? সব কিছু দেখছেন। কিন্তু যদি আপনি মনে করেন যে ওই ব্যাটারিটাকে দেখবেন, হবে? হবে না, ব্যাটারিকে দেখা যাবে না। ন তত্র চক্ষুর গচ্ছতি, তাহলে যখনই আপনি বাল্বটাকে ফোকাস করে টর্চটা দিয়ে বস্তু দেখছেন, তখন আপনি অবজেক্টকে দেখছেন, নট দি সাবজেক্ট। এই জন্য মিসিং হয়ে যাচ্ছে। দেখুন, যখনই আপনি শুনছেন, যখনই আপনি বুঝছেন, তখনই তার ক্রিয়াটা হচ্ছে, কিন্তু আপনি তাকে বুঝতে পারছেন না। তফাৎটা বুঝুন। আপনি কাস্তে দিয়ে সবকিছু কাটতে পারবেন, কিন্তু কাছ থেকে কাটতে গেলে আর অন্য লাগবে, তাকে দিয়ে তাকে কাটা যাবে না, যাবে? সি ইজ ভেরি সাটল। বলে কি বলছিল, কষ্ট দিয়ে কষ্ট মাটি, এটা বুঝতে হবে। তার মানে যখনই আপনি ইন্দ্রিয় দিয়ে কোনো জিনিসকে দেখছেন, ওটা তখন কি হয়ে যাচ্ছে? অবজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে অবজেক্ট যখন করছে সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ওটা আবার ওকে জানতে পারছে না। দেখুন, আমি চোখ দিয়ে এটাকে দেখতে পাচ্ছি, এটা একে দেখতে পাচ্ছে না। ঠিক এক্স্যাক্টলি ওটাই বলছেন, ন তত্র চক্ষুর গচ্ছতি। তাহলে চক্ষু ওখানে যাচ্ছে না। ন বাক গচ্ছতি নো মনঃ, তার মানে কোনো সেন্স অর্গ্যান ওখানে যেতে পারছে না। তার মানে সেন্স অর্গ্যান ওই জিনিসটিকে প্রকাশ করতেই পারে না, কোনোভাবেই প্রকাশ করতে পারবে না। ন তত্র চক্ষুর গচ্ছতি ন বাক গচ্ছতি নো মনঃ, মনও ওটাকে প্রকাশ করতে পারছে না। কেন না? ওই জিনিসটি আছে বলি মন চলছে। হ্যাঁ, ওটা না থাকলে মন কাজ করতে পারবে না। আর তাহলে মন ওটাকে কি করে জানবে? মন ওটাকে জানতে পারবে না। জানার একমাত্র ক্ষমতা কার আছে? চেতন বস্তু। মন চেতন নয়। বোঝা যাচ্ছে কথাগুলো, না মাথার উপর দিয়ে চলে যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। আচ্ছা, এবার দেখুন, তারপরে বলছেন ন বিদ্মো না বিজানীম তথৈতৎ অনুশিষ্যাৎ। তারপরে দেখুন, বাক বাক ন গচ্ছতি, বাক মানে জানতে পারে না, মন অন্তঃকরণ নো, অন্তঃকরণ বুঝতে পারে না, ন বিদ্ম, আরে সেই জন্য বলছেন আমি জানি না। হ্যাঁ, উপনিষদ বলছেন, গুরু বলছেন যে ন বিদ্ম, তার মানে আমি এটাকে তাহলে কিভাবে বলবো? ভালো করে বুঝুন, যে জিনিসটিকে কোনোভাবে আমরা অবজেক্টিফাই করতে পারছি না, যে জিনিসটিকে আমি ভাষা দিয়ে বিশেষায়িত করতে পারছি না, আমি এটা আপনার কাছে কমিউনিকেট করব কি করে? সেই আমি যখন কমিউনিকেট করছি, ওয়ে অফ কমিউনিকেশন ইজ হোয়াট? ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড, ভাষা। তাহলে ভাষা দিয়ে আমি যেটাকে কমিউনিকেট করছি, যে জিনিসটিকে ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, হাউ ক্যান আই কমিউনিকেট ইট? উপনিষদ সেটাই বলছে, ন বিদ্মা। সুতরাং তিনি কি সেটা আমি জানি না, আমি এটা বলতে পারবো না। কারণ আমি এটাকে যেভাবে কমিউনিকেট করি না কেন, ঠিক তার কাছে যাবে না। এবং সেই স্ট্যান্ড পয়েন্ট থেকেই
যখন শ্রীরামকৃষ্ণ বললেন ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি, বিদ্যাসাগর মশাই বললেন একটা নতুন কথা শুনলাম। কারণ উচ্ছিষ্ট হওয়া জিনিসটি কোথায় হয় আমরা সাধারণত বলি, আমরা ভুক্ত কিছু খেয়েছি তারপরে ওটা রয়েছে উচ্ছিষ্ট। হ্যাঁ, তারপরে যে বস্তুটিকে আমরা ইন্দ্রিয় দিয়ে জানতে পারি সেটা উচ্ছিষ্ট হয়ে গেল, উচ্ছিষ্ট হয়ে গেল। চোখ তার বস্তুগুলোকে দেখছে এবং কান তার জিনিসটাকে শুনছে, এই যে তাহলে ইন্দ্রিয় এবং তত্ত্ব যে বিষয় এসবটাই এটো হয়ে গেছে। বাট এখানে মন যেতে পারছে না, ইভেন বাক ইন্দ্রিয় যেতে পারছে না, সেই জন্য উচ্ছিষ্ট হচ্ছে না। উচ্ছিষ্ট মানে we cannot express what is Brahman through our sense organ. বুঝে গেল? সো আমাদের সেন্স অর্গান দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারছি না। পারছি না মানে এটা যিনি করছেন তার অক্ষমতা নয়। পারছি না মানে ইট ক্যানট বি এক্সপ্রেসড, ইট ক্যানট বি ম্যানিফেস্টেড, করা যাবে না। ভালো করে আমরা আশা করি বুঝবো। এখানে দেখো, তাহলে বলছে বাবা মজার মজার কথা, তাহলে তো ব্রহ্মকে যদি বলা যাবে না তাহলে আর বই পড়ে কি হবে, তাই না? কিন্তু যতটা প্রকাশ করা যাবে ততটা এখানে রয়েছে, ভালো করে বুঝবো। দেখুন, এতৎ এই ব্রহ্ম অনুশিষ্যাৎ গুরু কর্তৃক উপদিষ্ট হতে পারেন ন বিজানিম, তাও জানি না। তাহলে এই যে ব্রহ্ম যাকে আমরা ইন্দ্রিয় দিয়ে প্রকাশ করতে পারছি না বা যাকে ইন্দ্রিয় প্রকাশ করা যায় না, সেটা আমি তোমাকে কি করে বলবো, বা গুরু পরম্পরাগত ভাবে যেটা আমি তোমাকে বলবো কি করেই বা বলবো, তাই না? তার মানে দেখুন, এটা বলা যাবে না তা নয়, কিন্তু বলার জন্য যে কমিউনিকেশন ওয়েটা রয়েছে এটার মধ্যে লিমিটেশনস আছে। কিরকম? মুখ আস্বাদনবাদ শব্দটা মা ভাবুন, যিনি মুখ কথা বলতে পারে না তাকে একটা ভালো মিষ্টি আপনি দিয়েছেন, মিষ্টিটা সে খাচ্ছে বাট হি ক্যানট এক্সপ্রেস। আরে হয় মিষ্টি দিলাম করছে, তাই না? তার মুখের ভাব দেখে আপনি খাইটা ধারণা করতে পারছেন খারাপ কিংবা মন্দ, দ্যাটস গুড, কিন্তু কি এটা বলতে পারছে না। ওয়াই? তার ইন্দ্রিয় সেখানে প্রকাশ করতেই পারে না। তার মানে কোনো কিছু নেই এটা যেন ভাবেন না। এই এক্সাম্পলটা এই জন্য বলছেন যে আপনি যেন এটা না কনক্লুড করে ফেলেন ও তার মানে তো ইট ইজ নাথিং, ব্রহ্মন ইজ জাস্ট নাথিং। নো, ইট ইজ এভরিথিং, বাট উই ক্যানট এক্সপ্রেস ইট বিকজ আওয়ার সেন্স অর্গানস আর লিমিটেড। হয়েছে? যেহেতু সেন্স অর্গানগুলো লিমিটেড, দে ক্যানট এক্সপ্রেস ইট। এখানেই প্রশ্নটা, তাহলে ও প্রশ্ন করেছে না যে কে নেশিতাং পরিচিতাং মানাহা, ফলে তার উত্তরে গুরু বলছেন যে আমি কি করে বলবো, কারণ মন সেখানে যেতে পারে না, চক্ষু সেখানে যেতে পারে না, ইভেন বাঘ যেতে পারে না। দেখুন এইগুলো দিয়ে কি বলবেন, কোনো অর্গ্যানই যেতে পারে না, কোনো সেন্স অর্গ্যান নতত্ব চক্ষুর গচ্ছতি, মানে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এভরিথিং। সো কোনো কিছুর দ্বারা সেটাকে এক্সপ্রেস করা যাবে না। হ্যাঁ, নট বাঘ ইঞ্জেতি বাঘ গচ্ছতি নো মানাহা, সো মনও সেটাকে প্রকাশ করতে পারবে না। তারপরে বলছে ন বিদ্ম ন বিজানিম। বিদ্ম মানে আমি জানি না, আর ন বিদ্ম ন বিজানিম, বিজানিম মানে আমি মানে যে কিভাবে গুরুর দ্বারা এটাকে উপদিষ্ট হয়ে এসেছে সেটাও যে তোমাকে বলবো সেটাও সম্ভব নয়। তাহলে কি হবে? সেই জন্য বলছেন যে পরম্পরা বাক্য যেটি সেটি আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি এবারে এখান থেকে খানটা ধারণা করতে পারবো। এবারে আমরা পরের অংশটা পড়ছি। অন্য দেব তৎ বিদিতা দধো অবিদিতা দধি ইতি সুশ্রুম পূর্বেশাম ইয়ে নস্তদ ব্যাচ চক্ষিরে। কথাগুলো শুনুন একটু, তাহলে বলতে পারবেন। অন্য দেব তৎ বিদিতা অথো অবিদিতা দধি ইতি সুশ্রুম পূর্বেশাম। এই যে ইতি সুশ্রুম পূর্বেশাম মানে আমরা আগের আচার্য থেকে শুনেছি ইতি সুশ্রুমা পূর্বেশাম, এটা একটা স্টাইল দেখবেন আমরা যখন ঈশোপনিষদ পড়েছি এরকম রয়েছে এখানে ইতি সুশ্রুমা।
তো এখানে বলছেন আমরা এরকম শুনেছি, কি শুনেছি? সেই ব্রহ্ম বিদিতাৎ অন্যত এব অথো অবিদিতাৎ অধি ইতি পূর্বেশাম সুশ্রুম আচার্যগণ যে ন আমাদেরকে তৎ ব্যাচচক্ষিরে ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা অন্যান্য আচার্যর থেকে আমরা এটা শুনেছি, আমরা এটা বুঝেছি বলে উপনিষদ বলছেন, কি বলছেন? যে আমরা পরম্পরা ক্রমে যেটা শুনেছি সেটাই তোমাকে বলছি। সেটা হচ্ছে এই যে বিদিতাৎ, দেখুন তৎ সেই ব্রহ্ম, বিদিতাৎ অন্যত, বিদিতাৎ অন্যত এব। বিদিতাৎ মানে দেখুন জ্ঞাত, বিদিত আমরা বলি বাংলায় বলি বিদিত অবিদিত, বিদিত মানে জ্ঞাত। তাহলে বিদিতাৎ অন্যত, বিদিতাৎ অন্যত। এবারে এইটুকু শুধু এক্সপ্লেন করি, তারপরে অন্য জায়গায় আসবো। বিদিতাৎ অন্যত, দেখুন যখন আমি এটাকে দেখছি, এটাকে আমি দেখছি জানছি, আমি এটা তো নই, আমি নিশ্চয়ই এটা নই। তার মানে যখনই আপনি কোনো একটা জিনিস দেখছেন, শুনছেন, বুঝছেন, আপনি সেটা নয়। আমি আবার বলি কথাটা, যখন আপনি একটি ফুলকে দেখছেন, আপনি কি ফুল? বুঝছেন না, আমি ফুল হব কেন? আমি ফুলটাকে দেখছি। ঠিক ভালো করে বুঝুন। তাহলে যখনই আপনি কোনো একটা জিনিসকে জানেন বলে বলেন, তখন নিশ্চয়ই সেটার থেকে আপনি আলাদা। আর কিছুই বলা হচ্ছে না, আপনি তার থেকে আলাদা। কারণ দুটো জিনিস তো এক হবে না, আলাদাই হবে। সেই জন্য বলেছেন যে বিদিতাৎ অন্যত এব, বিদিতাৎ অন্যত এব। এবার দেখুন, তাহলে যখন আপনি এটাকে দেখছেন, এটা কি? একটা হাত। এটা কি? একটা শরীর। ঠিক? তার মানে যখন এটাকে আপনি দেখছেন, আপনি নিশ্চয়ই এটা নয়। আপনি যখন ফুল দেখেন, ফুলটা আপনি নয়। তাহলে আমি যখন এটাকে দেখছি, এটা আমি নয়। ঠিক বুঝছে? হ্যাঁ একদম। কারণ এটা যখন আমি দেখি, যা আমি দেখছি কখনোই সেটা আমি হতে পারি না। অ্যাট দ্য সেম টাইম যখন আমি শুনছি, সেটা আমি হতে পারি না। পরিষ্কার দেখুন, সেই জন্য বলছেন বিদিতাৎ অন্যত, অন্যত। আবার এবার দেখুন, আপনি বলবেন না হাতটা তো একটা স্থূল জিনিস। আচ্ছা মাইন্ড, আচ্ছা মাইন্ড মানে থটস। তাহলে যখনই আপনি বলছেন আমি চিন্তা করছি, তাহলে চিন্তাটাও তখন একটা অবজেক্ট, তখন সেটা একটা বিষয়। চিন্তাটাকে আপনি বুঝছেন, বিদিত্বা। তাহলে যখনই চিন্তাটাকে আপনি জানেন, তার থেকেও আপনি অন্যত, আপনি আলাদা। একটু সূক্ষ্ম হয়ে গেল জিনিসটা। যখন আপনি স্থূল রূপে একটা জিনিসকে দেখছেন, এটাকে আপনি দেখছেন, হ্যাঁ এটা আমি হতে পারি কি করে? ঠিক। কিন্তু যখন আপনি বলছেন আমি ভাবছি, আমি ভাবছি, আমি চিন্তা করছি, তাহলে আপনি যা চিন্তা করছেন, ধরুন সেখানে কোন একটা বিষয় চিন্তা করছেন, চিন্তার বিষয় যাই হোক না কেন, চিন্তা যে করছেন, এই চিন্তা এবং যে চিন্তা করছে দুটো এক নয়। একদম ঠিক। তাহলে এই যে চিন্তাটাকে যিনি দেখছেন, তিনি চিন্তা থেকে আলাদা। বলছে হ্যাঁ আলাদা। ঠিক, এই কথাটাই শুধু বুঝুন এখন, আর কিছু বেশি বুঝতে হবে না। তাহলে তৎ বিদিতাৎ অন্যত এব, তাহলে আত্মা হচ্ছেন তার থেকে আলাদা। এই যে জিনিসটি যদি আপনি স্পষ্ট বুঝতে পারেন, তাহলে আপনি মন থেকে আলাদা এটা বুঝে যাবেন। হ্যাঁ বুঝে যাবো, ইয়েস বুঝে যাবে। কারণ থটসটাই তো কালেকশন অফ থটস, ইজ কল্ড মাইন্ড। যখনই চিন্তাগুলো আপনি দেখছেন, আমি এই চিন্তা ওই চিন্তা, আপনি টোটাল চিন্তা থেকে আলাদা। চিন্তাগুলো যাই হোক না কেন, ভালো মন্দ সুখ দুঃখ হোয়াট এভার, আপনি যখন চিন্তা থেকে টোটালি ডিট্যাচ, ওখানে যা খুশি হলো আপনার কি এসে যায়? কি এসে যায়? এই জিনিসটিকে যদি আপনি ভালো করে বুঝে নিতে পারেন, তাহলে দেখবেন আর কোনো ব্যাপারই নেই। কারণ দেখুন, আমরা যে এক্সাম্পল দিয়েছিলাম, স্থূল এক্সাম্পল, জিনিসগুলো যেহেতু সূক্ষ্ম সেই জন্য আমাদের এক্সাম্পল নিয়ে বুঝতে হবে। যখন নদীতে আমরা প্রবাহগুলোকে দেখছি, প্রবাহগুলো
একটা নদীর ওপরে প্রবাহিত, তার মানে একটা বেস আছে, সেই বেসের উপরে ওগুলো চলেছে, তাই না? তাহলে একটা কিছুর ওপরে যখন থটস গুলো এভাবে ওইভাবে যাচ্ছে, এখানে কালো জল আসুক, ঘোলা জল আসুক, মিষ্টি জল আসুক, নোনা জল আসুক, নদীতে কোনো সমস্যা আছে? কিছু সমস্যা নেই। সেই জন্য দেখুন কি বলা হচ্ছে, মা কি বলছেন, হ্যাঁ বাবা, সুখ আসুক দুঃখ আসুক, ওটা আসবে, ওটা আসবে, আছে না মায়ের কথায়? সুখ কি কোনোদিন চিরকাল থাকে? দুঃখ কি কোনোদিন চিরকাল থাকে? ওটা আছে, চলে যাবে। তা দেখুন দুটো জিনিস এইভাবে চলছে, বাট এটা কিন্তু সম্পূর্ণ আনঅ্যাটাচ, ওর উপরে কোনোভাবে নেই। তাহলে মন এবং তার যে চিন্তাগুলো, থটস গুলো, এগুলো ইন্দ্রিয় এবং তার সূক্ষ্ম বস্তু দিয়ে তৈরি, কিন্তু যিনি এটাকে জানেন তিনি এই পাঁচটি যে বিষয় আমরা বললাম তার থেকে সম্পূর্ণ আলাদা। তিনি এই জড়জগতের যে পাঁচটি বিষয়, মানে তার থেকে কোনোভাবে সংযুক্ত নয়, তার থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে এবারে বুঝুন, যে জিনিসটি এখানে রয়েছে সেটি চিরকাল সেই কনসাসনেস রূপে রয়েছে, তার ওপরে এই জিনিসগুলো আন্দোলিত হচ্ছে। এইটাই এখানে বলছেন যে এই জিনিসটি যদি বোঝা যায়, তাহলে দেখুন তৎ বিদিত্বাৎ অন্যৎ এব, এই কথাটা পরিষ্কার হলো। তাহলে তৎ মানে সেই ব্রহ্ম, বিদিত্বাৎ জ্ঞাত বস্তু থেকে, অন্যৎ এব তাহলে সেই বস্তুটি হচ্ছে জ্ঞাত বস্তু থেকে আলাদা। তৎ বিদিতাৎ অন্যৎ এব। আবার বলছেন অথ, আবার অবিদিতাৎ অধি ভিন্ন, অবিদিতাৎ মানে অজ্ঞাত থেকেও আলাদা। ওয়াই? জ্ঞাতটা বুঝে গেছি। তাহলে যখনই আমি কোনো একটা দৃশ্যকে দেখছি, কোনো একটা জিনিস শুনছি, তখন যা শুনছি এবং যে শুনছে দুটোর মধ্যে তফাৎ আছে। একদম জিনিস পরিষ্কার, দুটোর মধ্যে তফাৎ আছে। এবারে বলছেন যেটা জানছি না, এটা তো জ্ঞাত হলো, যেটা জানছি না তখন ও তিনি আছেন, তার কারণও তিনি, এটাও অন্য। ওয়াই? ছি, দেখো যখন ঘুমিয়ে যাই পুরোভাবে, সম্পূর্ণ যখন ঘুমিয়ে যাচ্ছেন, তখন এই জগতের কোনো অনুভব নেই, শরীরের নেই, মনেরও কিছুই অনুভব নেই, কিন্তু তখন ও তারপরে যখন জেগে উঠছেন, তখনও আপনার অস্তিত্বটা তখন ওই লেভেলে ছিল। সেইটি বলেছেন অজ্ঞাত বস্তু থেকেও এটা ভিন্ন। হ্যাঁ, জ্ঞাত অথবা অজ্ঞাত দুটো থেকেই এটা ভিন্ন। এবার আর একটা এক্সাম্পল নিলেও বুঝতে পারবেন। ধরুন একটা ঘর, সেখানে কতগুলো বস্তু রয়েছে, এবারে আমি আলো জেলে দিলে আপনি বস্তুগুলোকে দেখছেন, এই বস্তু ওই বস্তু সেই বস্তু দেখছেন। তাহলে আলো আর বস্তুর মধ্যে তফাৎ আছে কিনা? আলোটা জ্বাললে বস্তু তফাৎ আছে, সিম্পল। আমি যদি বস্তু আলোটাকে অফ করে দিই, মানে তাও বস্তুগুলো থাকবে। তাহলে যখন সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল, তখনও কিন্তু আলোটা মানে বস্তুগুলো ওখানে থাকা সত্ত্বেও আপনি দেখতে পাচ্ছেন না, কেন? লাইটটা নেই বলে। তার মানে বস্তুগুলো নেই তা নয়। ঠিক সেরকম যখন আমরা ঘুমিয়ে যাই, তখন এই লাইটটা নিজের কাছে থাকে। দেখুন, লাইট কখনো নিজে দেখা যায় না। তাকে দেখা যাবে? লাইট অবজেক্ট ছাড়া দেখা যাবে না। লাইট ইটসেলফ দেখতে পাবেন না। আপনি বলবেন না এই তো কত, কিন্তু লাইটের ভেতরে আর একটা লাইটকে যদি আপনি পাস করান, তার ভেতরে যদি কোনো বিশেষত্ব থাকে, তবেই সেটা চোখে ফুটে উঠবে, তাহলে ফুটে উঠবে না। তারপরে ধরুন একটা সাদা আলো, তারপর একটা একটা নীল আলো দিচ্ছি, তখনই ওটা নীল আলো বলতে পারেন, কারণ ওটা একটা বিশেষত্ব আছে। কিন্তু যদি আলোটা সম্পূর্ণ আলোই, যেখানে কোনো অবজেক্ট নেই, সেটা আপনি দেখতেও পাবেন না। জিনিসগুলো কেমন কেমন লাগছে না? কিন্তু কেমন নয়। তার মানে যখনই ঘরটা অন্ধকার আছে, অবজেক্টে পরিপূর্ণ আছে, তবুও দেখা যাচ্ছে না, আলো নেই বলে। কিন্তু তাহলে কি হচ্ছে, যেই চেতনী এসে গেল, আপনি সবটা দেখছেন। এবারে তাহলে দুটো জিনিস আমরা জানলাম, যে যা আমরা জানছি তার থেকে যিনি জানছেন, এটা তফাৎ। তাহলে জ্ঞান অথবা অজ্ঞান, একটা জিনিসকে জানা মানে না জানা, মানে
তার অনস্তিত্ব জানাটাও এক ধরনের জ্ঞান। মানে আমি ঘুমিয়েছিলাম, কিছু জানতে পারিনি, এটাও তো ওয়ান টাইপ অফ নলেজ, নো? সো এই যে নলেজটা, ওই নলেজটা হচ্ছে কি করে, তার মানে তখনও ওটা ছিল, এইটাই বলছেন যে তার মানে তখন এই দুটোর মধ্যে তফাৎ ছিল। তার মানে যিনি এটাকে জানতে পারেন, যিনি জানতে পারছেন না, এই দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে মূল এখানে আমি আবার সেই কথায় ফিরে আসি, সেই ব্রহ্ম জ্ঞাত থেকে ভিন্ন এবং অজ্ঞাত বস্তু থেকেও ভিন্ন হয়েছে। এইটি বলছেন পূর্বেশাম, মানে পূর্ব আচার্যর থেকে আমরা এটা জেনেছি। ব্রহ্ম ব্যাচা চক্ষুরে ব্যাখ্যা করতে, তাদের থেকে এরা পরম্পরাক্রমে শুনেছেন, তাই এখানে বলছেন। তিনি বলছেন যে দেখো, চোখ দিয়ে তো এটাকে প্রকাশ করা যাবে না, কারণ চক্ষু ন গচ্ছতি তত্র, সেখানে চক্ষু যেতে পারছে না, যেতে পারে না, মনও যেতে পারে না। তো যদি এগুলো কোনো ইন্দ্রিয় সেখানে যেতে না পারে, তাহলে আমি যে তোমাকে বলবো কি করে বলবো? আমাকে তো ভাষা দিয়ে বলতে হবে, তাই না? এখানে তো মন্ত্র মানে ওয়ার্ড অনলি না। সো ওয়ার্ড দিয়ে আমি এটাকে এক্সপ্রেস করবো কি করে? বাক তো যায় না বলছে, বাক দিয়ে যদি ওটাকে প্রকাশ করা না যায়, তাহলে আমি এটা দিয়ে কি করে প্রকাশ করব? সেই জন্য বলছেন যে আমরা যা শুনেছি, পরম্পরাক্রমে যেটা পেয়েছি, সেটা আমি এটা বলছি তোমাকে। এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা। সেটা হচ্ছে কি না, এই দুটোর মধ্যে তফাৎ থাকবে। কোন দুটোর মধ্যে? না, যিনি দ্রষ্টা আর যা দৃশ্য, এই দুটোর মধ্যে তফাৎ আছে। দ্রষ্টা এবং দৃশ্য এর মধ্যে তফাৎ আছে, সেইটাকে এখানে বলেছেন বিদিত্বাৎ জ্ঞাত। তাহলে যে নিয়ে এটাকে জানছেন এবং যাকে জানা হচ্ছে, দুটোর মধ্যে তফাৎ আছে। আপনি বলছেন বাবা এত কষ্ট করে, এত বিচার টিচার করে কি হবে? হবে এইখানেই যে আপনি এই তত্ত্বটাকে জানতে পারবেন যে এই জগতের এত কিছুর ভেতরেও একটা এমন সূক্ষ্ম জিনিস রয়েছে, যেটা জানলে পুরো জিনিসটা এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আপনি একটা মুভি দেখছেন, বহুবার এই যেমনটা বলেছি, আপনি একটা মুভি দেখছেন, মুভি দেখে আপনি মুভির সঙ্গে, মুভির ক্যারেক্টারের সঙ্গে মিশে গেছেন, হাসছেন, কাঁদছেন, যা কিছু করছেন। দেখুন এই মুহূর্তটা চলছে, যেই মুহূর্তে আপনার কাছে এই তত্ত্বটা রিভিল হয়ে যাবে যে আসলে এটা একটা মুভি, আপনি পর্দার দিকে তাকিয়েই তো দেখে যাচ্ছেন না, পরপর বাবা কি হচ্ছে, বাঘ বেরোলো, হিরি বাপরে, এখনই ভূমিকম্প হবে, হোয়াট এভার, আপনি চিন্তা করে মাথা একবারে ঘুরে যাচ্ছে একেবারে। তারপরে যে আপনি বলেন আরে ওটা মুভি ছিল, ও হো রে বাপরে। দেখুন টোটাল জিনিসটা এইটা যদি আপনি বুঝেন, বেদান্ত আপনার বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে এমন একটা জিনিস রয়েছে, এমন একটা ব্যাপার রয়েছে, যার দ্বারা আমি টোটালি ডিলিউটেড, আর আমার ব্রেনটা কোনো কাজই করছে না। এটা হচ্ছে এই জগৎ। এই জগতে আপনি, আমার ব্রেন কোনো কাজই করছে না। কেন না, আমি এমন ভাবে ভ্রামিত হয়ে চলছি। আরে এই বাঘ বেরোচ্ছে, ওই হাতি, এদিক বৃষ্টি ঝড়, কোথায় যাবো রে বাবা, তাই না? কি করি। দেখুন কি অবস্থা, আপনি কি করবেন, মানে মাতাল হয়ে যাবেন। যেই মুহূর্তে আপনি বুঝছেন যে এটা টোটালি একটা পর্দার উপরে প্রজেক্টেড সামথিং, তখন তাহলে কি দুটোর মধ্যে তফাৎ হয়ে গেল? যে দেখছে আর যা দেখছে তার মধ্যে অন্যাত, দেখুন মিলছে। তত্ত্বগুলো মিলিয়ে পড়ুন, তাহলে ভীষণ ভীষণ ভালো লাগবে। তৎ বিদিত্বাৎ অন্যাত এবা, তখনই দেখবেন যেটাকে আপনি জানছেন তার থেকে একটা আলাদা। এই যখন আপনি আলাদাটা হয়ে, এর আগে কি ছিল? ওয়াননেস ছিল। আপনি ভুলেই গিয়েছিলেন যে ওটা মুভি দেখছেন, ওই ক্যারেক্টারটা মনে মনে আপনি হয়ে উঠেছিলেন, সেই জন্যে ওর সুখ দুঃখটা আপনার হয়েছিল। যেই আপনি এই মুহূর্তে বুঝে গেলেন আরে কি ব্যাপার, ওটা তো সিনেমা মুভি, ওটা তো আলাদা, হ্যাঁ ওর সঙ্গে আমার কি লেনা দেনা, আমি তো টিকিট কেটে এখানে এসেছি দেখতে। হ্যাঁ, এই গল্পটা যখনই আপনার মাথায় এসে গেল না, আপনি সঙ্গে সঙ্গে আরে কোনো ব্যাপারই নয়, ঠিক আছে চলো রিল্যাক্স, তাই না? এক্স্যাক্টলি ওটাই। সো তার মানে ব্রহ্মজ্ঞানী যারা, তারা দেখুন এই সমস্ত জিনিস থেকে রিল্যাক্স করতে পারে কি করে? কারণ তারা এই তত্ত্বটা জেনে যায় যে এটা জাস্ট একটা মুভির ওপরে জিনিসটা চলছে। তিনি হচ্ছেন দর্শক হয়ে যাচ্ছেন তখন।
আর তিনি যদি রিয়েলি দর্শক হয়ে যান তাহলে ওর সঙ্গে আর কোনোভাবেই যুক্ত নেই। আপনি বলবেন আচ্ছা এরকম করে কি জগতে থাকা যায়? থাকা যায়, কোনো সমস্যা নেই, থাকা যায়। দেখুন, না যদি থাকা যেত তাহলে এই তত্ত্বটা এত কষ্ট করে এখানে বলার কোনো মানেই হতো না। ঋষিদের কি কে কাটছিল না যে এইসব তত্ত্ব আবিষ্কার করে এইসব জিনিস বলবেন, যুগ যুগ ধরে সেটা চলে আসবে? কি মানে হয়? তার মানে এইরকম একটা অবস্থা লাভ করা যায়, এবং সেই অবস্থাটা লাভ করতে পারলেই বাস। শ্রীরামকৃষ্ণ কি বলছে, এই জগৎ মজার কুটি, বাস মজার কুটি। তার মানে কিছু সমস্যা নেই। আপনি যখনই তত্ত্বটা জেনে যাচ্ছেন, ও আচ্ছা ওটা ঠিক আছে, ওটা ঘটুক, কোনো সমস্যা নেই, আপনি তখন থেকে মজাই করতে পারেন। এছাড়া মজা করতে পারবেন না, কারণ যখনই আপনি ওর সঙ্গে মিশে গিয়েছেন আর কোনোভাবেই মজা হবে না। কারণ বাঘ আপনাকে তেড়ে আসছে, আপনি দেখতেই পাচ্ছেন রিয়েলি বাঘ তেড়ে আসছে। আমরা যদি বলা হয় না আরে বাঘ আসছে না, চুপ, আরে বাঘ আসছে তো, হচ্ছে কি না? দেখুন, দ্যাট ইজ কল রেসপন্সিবিলিটি। আমরা রেসপন্ড করি, বাবা এটা কি হবে, ওটা কি হবে। যে আপনি বুঝে যাবেন যে আপনি ওখানে চুপ করে শুধু বসুন, আপনি শান্ত হয়ে যান, মনটাকে ফ্রি করে ফেলুন, ওটার সঙ্গে আপনি কোনোভাবেই ডিট্যাচ নয়, এটা ফিল করুন, দেখবেন টোটাল গেম ওভার। এই জিনিসটাই উপনিষদ আপনাকে উপহার দেবে, অন্য কিছু দেবে না, এবং খুব সিম্পল ওয়েতে খুব ভালোভাবেই এটা আপনার কাছে দেবে। যে এই যে সূক্ষ্ম ব্যাপারটা রয়েছে এইটা শুধু বুঝতে হবে। এই সূক্ষ্মতাটা আমাদের অনেকের মাথায় ঠিকঠাক ঢুকবে না। কেন ঢুকবে না? দেখুন, ওই যে জিনিসটি আগে এক্সাম্পল দিলাম, ওই জায়গাটা আবার ফিরে যায়। যখনই ধরো একজন রুমাল নিয়ে কাঁদছে, মুভি দেখতে গিয়ে রুমাল নিয়ে কাঁদছে, হতে পারে না কোনো একটা ক্যারেক্টারের সঙ্গে তার মানে হয়েছে এত আইডেন্টিফাইড হয়ে কাঁদছে, এক্সাম্পল নিচ্ছি। তো তাকে বলে আরে ভাই ওটা কাঁদছো কেন, কাঁদছো কেন, নো 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 তুমি বলো না ভাই, বলে সে আবার কেঁদে যাচ্ছে। সো এই যে জিনিসটা যখন সে পুরোপুরি ওখান থেকে বেরোতে পারবে তখনই, কারণ হতে পারে হয়তো ওই ঘটনার সঙ্গে তার একটা এই অভিজ্ঞতা মিশে গেছে, সেই জন্য সে বেরোতে পারছে না। বলছে তুমি কি করে বলছো ওটা মিথ্যা? আরে মিথ্যা নয়, আমার সব এর সঙ্গে সব আছে, সত্যি আমার ক্ষেত্রে সব ঘটেছিল, এইসব বলে সে আরো হাউ হাউ করে কেঁদে যাচ্ছে। যেই তার ওই সম্বিতটা ফিরে আসবে, হ্যাঁ ঠিক আছে বুঝলাম সবই সত্য, কিন্তু আমি যদি হাউ হাউ করে কাঁদি এখন কি ঘটবে? ওই জিনিসটা আমার ওই জায়গাটাকে উস্কে দিয়েছিল ঠিকই, কিন্তু এখন তো ওটাও সত্য নয়, এটাও সত্য নয়, তা আমি কেন কাঁদছি? এইটা যখন আপনি বুঝে যাবেন টোটালি, তখনই দেখবেন আপনি এর থেকে একদম মুক্ত হয়ে যেতে পারবেন। এই কথাটাই বেদান্ত বা উপনিষদ বারবার আপনাদের কাছে বলবার চেষ্টা করছেন। এইটাকে বুঝতে হবে। তাহলে আমি আজকে এটাকে আরেকটু সাম আপ করে নেবো। আজকে আমরা যে পয়েন্টগুলো শিখলাম মনে রাখবো। দেখুন, কমন পয়েন্ট থাকবে, আবার কিছু নতুন জিনিসও শিখবো। কমন পয়েন্টটা হচ্ছে তাহলে দেখুন, ন তত্র চক্ষুর গচ্ছতি নবাক গচ্ছতি নো মানাহা। আগে কি বলা হয়েছে? যে আগে বলা হয়েছে চক্ষু সে চক্ষু, হ্যাঁ, তো চোখের চোখ, কানের কান, এইসব শ্রবণ ইন্দ্রিয়ের বলেছেন। এখানে একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে অন্যভাবে বলছেন, ন তত্র চক্ষুর গচ্ছতি। ওয়াই? তিনি তো প্রশ্ন করেছেন, কে প্রশ্ন করেছেন? শিষ্য। এখন গুরুর কাছে প্রশ্ন করেছেন যে তাহলে ওই জিনিসটি কি আমাকে বলুন, যার দ্বারা মন কাজ করে। কে নেশিতং প্রেষিতং মনা, তো মন কি করে কাজ করে, প্রাণ কিভাবে কাজ করে, কার দ্বারা, এটা আমাকে বলুন। তখন তিনি বলছেন যে আমি এটাকে কিভাবে এক্সপ্রেস করব, বলবো কি করে? কেন বলতে পারবেন না? ন তত্র চক্ষুর গচ্ছতি। গচ্ছতি মানে এখানে ঠিক যাওয়া নয়, যে ওখানে গাড়ি করে চলে যাবে সেটা নয়। যাওয়া মানে এখানে প্রকাশ করা। তাহলে চক্ষু তাকে প্রকাশ করতে পারবে না। কেন পারবে না আমরা বলেছি। তাহলে বাকও পারবে না, বাক্য তাকে প্রকাশ করতে পারবে না, বাক একটা ইন্দ্রিয়, তাহলে ইন্দ্রিয় তাকে প্রকাশ করতে পারবে না। কেন পারবে না? দেখুন, এই উত্তরগুলো জানতে হবে কেন পারবে না। হ্যাঁ, বলা হয়ে গেছে। নো মানাহা, মানও পারবে না। কেন পারবে না বলা হলো। তারপরে ঋষি বলছেন যে আমি এটা জেনেছি, বা আমি পরম্পরাগতভাবে যেটা জেনেছি, এটা যে তোমাকে আমি কি করে বলবো, তার মানে তুমি এটা যেন না বুঝে নাও যে তার মানে কিছু নেই, এটা আছে। এই যে আছে এই জিনিসটি বলতে গিয়ে তিনি লাস্ট লাইনে এটা বলেছেন যে এটা হচ্ছে আমি যেটা জানি
তার থেকে এটা আলাদা। আমি যেটা জানি মানে, তাহলে জ্ঞাতর থেকে এটা আলাদা, সেই জন্য বলছেন জ্ঞাত বস্তু থেকে অন্যত, বা অজ্ঞাত বস্তু থেকেও এটা অন্যত, এটা সম্পূর্ণ ইনডিফারেন্ট। হ্যাঁ, যেটা আমরা জানছি বা জানছি তার থেকে সম্পূর্ণ ইনডিফারেন্ট। আরেকটা ধরুন, এই জিনিসটা বলতে গিয়ে যখন লাইট দিয়ে যখন প্রকাশ করছি, তাহলে লাইট দিয়ে যদি আমি একটা লাইটটাকে অন করি, বস্তু দেখা যাচ্ছে, তাহলে প্রকাশ থেকে এটা অন্যত, আলাদা। আবার যদি অফ করে দিই, দেখা যাচ্ছে না, তার থেকেও এটা আলাদা। তাহলে বোঝা গেল এইটাই বলতে চাইছেন যে যা আমরা প্রকাশ করছি, দেখছি, শুনছি, বুঝছি, যে দেখছে, শুনছে, বুঝছে, অনুভব করছে, টোটালি আলাদা। বাস এই পয়েন্টটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আজকে আমরা এই জিনিসটি 3 নম্বর মন্ত্রে নতুন ভাবে শিখলাম, সেটা হচ্ছে এটা মাথার মধ্যে রাখবো। এটাকে আপনি আপনার প্র্যাকটিক্যাল লাইফেও কাজে লাগাবেন। যখনই আপনি ধ্যান করছেন, চিন্তা করছেন, তখন কাজে লাগবেন। যা আপনি দেখছেন, যা আপনি শুনছেন, যা আপনি বুঝছেন, যা আপনি চিন্তা করছেন, যা অনুভব করছেন, তার থেকে যে দেখছে, যে অনুভব করছে, যে শুনছে আলাদা। তাহলে যে দেখছে সেটা হচ্ছে আপনি, যা দেখছেন সেটা আপনি নন। বাস পয়েন্টগুলো বোঝা যাচ্ছে না? সিম্পল পয়েন্ট, বাট নোট ইট, মাইন্ড ইট, মনে রাখতে হবে। হ্যাঁ, এবং সব সময়গুলোকে আরো গভীরে যাব, গভীরে ধীরে 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 যাবে, কিন্তু একটু একটু করে যাব, সবটা একদিনে হলে মাথায় ধরবে না। তো এই জিনিসগুলো তাহলে কি দেখুন, এগুলো ইন্টারেস্টিং। উপনিষদ আমাদের সত্যি সত্যি ইন্টারেস্টিং। যারা চিন্তা করতে ভালোবাসেন তাদের জন্য এটা ভীষণ। কিন্তু এই চিন্তাগুলো এরকম নয় যে এখানে দেখুন আপনাকে একবারে ম্যাথমেটিক্সের মতন গভীর গভীর চিন্তা করতে হবে, ম্যাট্রিক্স পড়তে হবে, কিচ্ছু নেই। হ্যাঁ, যে ডেরিভেটিভ করতে হবে, এরকম কিচ্ছু নেই, কিন্তু সিম্পল। কিন্তু ডিফারেন্সটা রয়েছে, একটু সাটিলিটি দরকার। এই স্যাটেলিটিটা মানে যে শাস্ত্র বোঝার জন্য যে ব্রেনের স্যাটেলিটি, আর স্যাটেলাইট চালানোর জন্য যে স্যাটেলিটি, ওটা দুটো এক কথা না। এটা তফাৎটা হচ্ছে কি না, এই বস্তুর সঙ্গে যে দেখছে, এই দুটোকে তফাৎ করার বুদ্ধিটা, এটা আমরা কি করে বুঝতে পারবো না? যদি আপনি ওইখানে টোটালি অ্যাবজর্ব হয়ে থাকেন, তাহলে এটা বুঝতে পারবেন। বুঝে না, না, এইসব বুঝে লাভ নেই, চলো 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 চলো, টাকা কেন করতে হবে, ইনকাম করতে হবে। আমি ইনকাম করাটাকে বারণ করছি না, বা ইনকাম করাটাকে যে খুব খারাপ জিনিস বলছি সেটা অর্থ করবেন না। মানে যদি মাথার মধ্যে ওটাই থাকে, তাহলে আর এই জিনিসের দৃষ্টিটা থাকবে না, এটাই তো বলতে চাচ্ছি। যদি একবার আপনি ভেবে দেখেন এটা কি, তাহলে বুঝতে পারবেন এটা এমন কিছুই ব্যাপার নয় যে বিরাট এটা কঠিন ব্যাপার। কিন্তু অধিকাংশ মানুষ আমরা এটাকে মানে ইগনোর করব, বলতে না ওটা কিছু লাভ হবে না। কিন্তু এইটাই হচ্ছে আসল জিনিস, এবং শুধু আসল নয়, দিস ইজ দ্য অনলি থিং টু বি নো, অনলি থিং। এটাই একমাত্র সত্য যেটা জানতে হবে। আর এটা না জানলে এই জগৎ চক্রটা এখান থেকেই ঘোরা শুরু করছে, এখান থেকেই চলছে, বারবার ঘুরছে, বারবার চলছে। এইখানেই মাত্র এই চৈতন্যটা রয়েছে, আর এটা, এবং এই চৈতন্য আবার দূরে কোথাও নেই। কি অদ্ভুত জিনিস দেখুন, আপনি চৈতন্যের মধ্যেই আছেন, চৈতন্য আপনার মধ্যে আষ্টে পৃষ্ঠে আছে। দেখুন মাছ জলের মধ্যেই থাকে, কিন্তু জল যে কি মাছ কোনোদিন জানে না, জানে? কোনোদিন জানে না। জলটা তখনই মাছ বুঝতে পারে যদি ওকে ডাঙায় নিয়ে যাওয়া হয়। সেই জন্য আমরা এই চৈতন্যের ভেতরে রয়েছি বলে আমরা বুঝতে পারছি না যে আসলে চৈতন্যটা কি, চৈতন্যটা কি বুঝতে পারছি না, কোনোদিনই বুঝতে পারছি, ধরতেই পারছি না। হ্যাঁ, না না কি আছে, গল্প বলেছিলাম, মাছ, ছোট ছোট পুকুরে মাছ আছে। তো মাছ মানে একদিন ঘুরতে ঘুরতে, ছোট মাছ সময় হয়ে গেছে, তো ঘুরতে ঘুরতে মানে ওখানে ব্যাঙ আছে, আবার শামুকও আছে। তো ব্যাঙের কাছে গিয়েছে, থাকে না ওরা বন্ধু হয়ে যায় সব, ঘুরতে ঘুরতে ছোট মাছ গিয়ে মানে ব্যাঙ। তো এখানে শুনে টুডে অনেক কথা টথা হয়, বসে চাটা দিয়েছে, চা হয়তো দিয়ে যাই না, গল্পের কোন বলছে, কথাবার্তা হয়েছে। তারপর অনেক কথাবার্তার পরে সে মানে একটা কথা শুনে এসেছে যে তোমরা তো মাছ, আমরা ব্যাঙ। ছোট করে বলছি গল্পটা আর কি, যে আমরা কিন্তু জলেও থাকতে পারি, স্থলেও থাকতে পারি, তুমি কিন্তু জল ছাড়া থাকতে পারবে। তো সেই কথাটা শুনে গিয়ে মাকে গিয়ে বলছে, মা মাছকে, যে মা মা ব্যাঙ দাদা বলছিল একটা কথা। কি কথা? যে না বলছে আমরা জলও থাকতে পারি, ডাঙ্গাও থাকতে পারি, তোমরা জল ছাড়া থাকতে পারবে না।
বলতে মা বলছে বাবা জল জিনিসটা কি, আমি তো কোনোদিন জানি না। বলছে আমিও তো জানি না, কিন্তু ব্যাং বললো যে এরকম তুমি নাকি জল ছাড়া বাঁচবে না। হুম। তো তারপরে মানে এইভাবেই গল্পটা রয়েছে যে সে আসলে এই জলের মধ্যে থেকেও জলটাকে সে জানে না। হুম। ব্যাং সে জানে ওখানে এবং এখানে, সেই জন্য ওটা জানে। শেষ করে দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আসলে এই যে যে যেটার মধ্যে রয়েছে সে এটাকে বুঝতে পারে। এই কারণের জন্যই আমরা এই অস্তিত্বটা ফিল করছি, কিন্তু এই অস্তিত্ব যে বড় অস্তিত্ব এটা বুঝতে পারছি না। এইটা যখনই আপনি বুঝবেন তখন আর প্রশ্নটা অন্তত এটা করবেন না যে ঈশ্বর কোথায়। হুম। সেই জন্য দেখবেন উপনিষদের গল্প আছে, একজন বলছে আমি বেরিয়ে যাই, আমি চলে যাই, প্রাণ বলে যাচ্ছে, মন বলছে, ইন্দ্রিয় বলছে আমি আস্তে আস্তে যাই। তারপরে যেই ভীষণ টান পড়েছে, হ্যাঁ, প্রাণ যেই বলছে বেরিয়ে যাব, বলছে না না, তখন বলছে না না তুমি থাকো থাকো, তা নাহলে আমার অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম করে করে ওখানে বোঝানো হয়েছে। তার মানে এই সমস্ত কিছুর পেছনে সেই চৈতন্যটি রয়েছে এবং একমাত্র তিনিই হচ্ছেন সেন্সিয়েন্ট বা চেতন বস্তু, আর সবই হচ্ছে জড় বস্তু। এই তত্ত্বগুলো উপনিষদ আমাদের কাছে দিচ্ছে। চলো তাহলে আজকে কথা শেষ করে দিই।